আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বিংশ শতাব্দীর অন্যতম প্রধান সাম্রাজ্যবাদ বিরোধী রাষ্ট্রনায়ক আব্দুল হামিদ খান ভাসানীর জীবনের অসাধারণ এক কালানুক্রমিক যাত্রা নিয়ে আলোচনা করব। যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই আলোচনাটি একটা দারুণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। চলুন শুরু করা যাক। মজলুম জননেতা বা নিপীড়িতদের নেতা। ভাবুন তো, একটা মানুষের নামের সাথে এই উপাধিটা কতটা শক্তভাবে জড়িয়ে আছে। এই সম্মানসূচক উপাধিটাই আসলে প্রান্তিক মানুষের প্রতি তার আজীবন অবিচল সমর্থনের কথা পুরোপুরি বুঝিয়ে দেয়। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আর এখানকার সাধারণ মানুষের দীর্ঘ সংগ্রাম বুঝতে হলে এই মানুষটির জীবনকাহিনী সম্পর্কে জানাটা কিন্তু একদম অপরিহার্য। তো আমাদের আজকের আলোচনার মূল রূপরেখাটা একটু জানিয়ে দিই। আমরা শুরু করব লাল মৌলানার শিকড় থেকে। এরপর একে একে আসামের কৃষক সংগ্রাম, তার ইসলামী সমাজতন্ত্র গঠন, বাংলাদেশের স্বাধীনতার পথ, রাষ্ট্রের সমালোচক হিসেবে তার ভূমিকা এবং সবশেষে তার ঐতিহাসিক উত্তরাধিকার নিয়ে কথা বলবো। চলুন তাহলে আমাদের প্রথম পর্বে ঢুকে পড়া যাক। লাল মাওলানার শিকড়, একজন এতিম থেকে কিভাবে তিনি বিশাল এক সংগঠক হয়ে উঠলেন। এখানে একটা চমৎকার তুলনামূলক বিষয় খেয়াল করুন। দারুল উলুম দেওবন্দে হুসাইন আহমেদ মাদানির অধীনে তিনি যে ব্রিটিশ বিরোধী ধর্মীয় শিক্ষা পেয়েছিলেন সেটা পরবর্তীতে সম্পূর্ণ ভিন্ন একটা রূপ নেয়। একদম সরাসরি বলতে গেলে সেই শিক্ষাই পরে দরিদ্রদের জন্য একটা ধর্মনিরপেক্ষ ঘেঁষা সমাজতান্ত্রিক সক্রিয়তায় বিকশিত হয়েছিল। এই বিবর্তনটা সত্যিই অসাধারণ, তাই না? এই তথ্যটা একটু ভেবে দেখার মতো। 1894 সালের দিকে সিরাজগঞ্জে কলেরায় পুরো পরিবার হারানোর পর সুফি পীর সৈয়দ নাসিরুদ্দিন বাগদাদির সান্নিধ্য তার বিশ্বদর্শনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই সান্নিধ্য তার ভেতরে মানুষের প্রতি এমন এক গভীর সহানুভূতি তৈরি করেছিল যা নিছক ধর্মতাত্ত্বিক শিক্ষার চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। মানুষের দুঃখ কষ্ট তাকে তখন থেকেই প্রভাবভাবে নাড়া দিত। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, আসামে কৃষকদের পক্ষে তার সংগ্রাম এবং জমিদারদের প্রতি তার অবজ্ঞার জায়গাটিতে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বুঝতে হবে তা হল লাইন প্রথা। জিনিসটা কি? এটা ছিল ব্রিটিশ আমলের একটা চরম বৈষম্যমূলক ভূমিনীতি, যেখানে অভিবাসী বাঙালি কৃষকদের একটা নির্দিষ্ট সীমানার বাইরে জমি অধিগ্রহণ করতে একদম নিষেধ করে দেওয়া হয়েছিল। এই নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে ভাসানীর তীব্র বিরোধিতাই কিন্তু তার জীবনের প্রথম বড় ধরনের তৃণমূল আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল। এখান থেকেই তিনি সাধারণ কৃষকদের অকৃত্রিম নেতায় পরিণত হতে শুরু করেন। আর এই তৃণমূল আন্দোলনের ব্যাপ্তিটা একটু কল্পনা করার চেষ্টা করুন। 1932 সালে সিরাজগঞ্জে তিনি যে 3 দিনব্যাপী কৃষক সম্মেলনের আয়োজন করেছিলেন, সেখানে জমিদারদের শোষণের প্রতিবাদ করতে জড়ো হয়েছিল প্রায় 3.5 লাখ কৃষক। ভাবা যায়, তখনকার দিনে এত বিশাল জনসমুদ্র ব্রিটিশ সরকারকে রীতিমতো শঙ্কিত করে তুলেছিল, আর ভাসানীকে রাতারাতি কৃষকদের ত্রাতা হিসেবে সারা দেশে পরিচিতি এনে দিয়েছিল। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বর পর্বে, যেখানে আমরা দেখব তার ইসলামী সমাজতন্ত্র গঠন ও দীর্ঘ রাজনৈতিক মতাদর্শের পথ চলা। তার এই রাজনৈতিক যাত্রার দিকে তাকালে বেশ একটা স্পষ্ট চিত্র পাওয়া যায়। দেখুন, 1919 সালে কংগ্রেসে যোগদান দিয়ে শুরু, এরপর 1930 সালে মুসলিম লীগে প্রবেশ, আর পরবর্তীতে 1949 সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা। এই যে নিরন্তর এক দল থেকে অন্য দলে যাওয়া, এটা কিন্তু ক্ষমতার লোভে ছিল না, এটা ছিল মূলত নিপীড়িত মানুষের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাজনৈতিক মঞ্চ খোঁজার চেষ্টা, যার চূড়ান্ত ফল হিসেবে 1957 সালে তিনি প্রগতিশীল দল ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ গঠন করেন। এখন এই ইসলামী সমাজতন্ত্র ধারণাটি বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আসলে এর মানে কি? এখানে মূলত ধর্মনিষ্ঠ ইসলামী নীতিগুলোর সাথে মার্ক্সবাদী ঘেঁষা সাম্রাজ্যবাদ বিরোধী অর্থনৈতিক দর্শনের এক অদ্ভুত কিন্তু কার্যকারী মেলবন্ধন ঘটানো হয়েছিল। এই দর্শনটি তাকে একই সাথে পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং দেশীয় ডানপন্থী নীতি উভয়েরই বিরুদ্ধে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছিল। তিনি গভীরে বিশ্বাস করতেন যে সত্যিকারের ধর্ম কখনোই কোনো শোষণকে প্রশ্রয় দেয় না। আর এই জায়গাটা চমৎকারভাবে তুলে ধরে তৎকালীন স্নায়ুযুদ্ধের প্রভাবকে। খেয়াল করুন, চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়বিক বিভাজনের ফলে খোদ ন্যাপও কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে যায়।
ভাসানীর চীনপন্থী অবস্থান এবং মোজাফফর আহমেদের মস্কোপন্থী উপদলের এই দ্বন্দ্ব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে স্নায়ুযুদ্ধের ভূ-রাজনীতি সেই সময়ে স্থানীয় মুক্তি আন্দোলনগুলোর ওপর ঠিক কতটা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। আমাদের ৪ নম্বর পর্বের বিষয় হল স্বাধীনতার পথ এবং গণ অভ্যুত্থানের স্থপতি হিসেবে তার অবিস্মরণীয় ভূমিকা। ১৯৬৯ সালে সেই উত্তাল গণ অভ্যুত্থানের কথা তো আমরা সবাই জানি, তাই না? এই অভ্যুত্থান সৃষ্টিতে ভাসানী ছিলেন অন্যতম প্রধান কারিগর। তার নিরলস আন্দোলনই আইয়ুব খান সরকারের পতন ত্বরান্বিত করেছিল এবং শেখ মুজিবুর রহমানের মুক্তির পথ প্রশস্ত করেছিল। সাধারণ মানুষের ওপর তার প্রভাব এতটা বেশি ছিল যে তার এক ডাকে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার প্রত্যক্ষ এবং নাটকীয় অবদানগুলো শুনলে সত্যি অবাক হতে হয়। প্রথমে ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর সরকারি অবহেলার প্রতিবাদে তার সেই জোরালো স্বাধীনতা ঘোষণা। এরপর সন্তোষের বাড়ি যখন পাকিস্তানি বাহিনী পুড়িয়ে দিল, তখন সেখান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া। আর পরবর্তীতে মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন, এই সব কিছুই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এক অপরিহার্য স্তম্ভ হিসেবে তাকে শক্তভাবে প্রতিষ্ঠিত করেছে। আচ্ছা, স্বাধীনতার পর তিনি কি একদম নিভৃতে চলে গিয়েছিলেন? একেবারেই না। আমরা এখন ৫ নম্বর পর্বে দেখব রাষ্ট্রের সমালোচক এবং চিরস্থায়ী বিরোধী পক্ষ হিসেবে তার ভূমিকা। স্বাধীনতা পরবর্তী সময়েও তিনি কিন্তু চুপ থাকেননি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল নিজের মূল আদর্শের প্রতি তার অবিচল থাকা। যে রাষ্ট্রটি তিনি নিজে গড়তে সাহায্য করেছিলেন, সেই রাষ্ট্রের কাছেই তিনি জবাবদিহি দাবি করেছিলেন। আওয়ামী লীগ ও তৎকালীন বাকশাল সরকারের তীব্র সমালোচনা করে দুর্নীতি ও রাজনৈতিক বিশৃঙ্খলা সম্পর্কে সতর্ক করে তিনি একটি অত্যন্ত দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করেছিলেন। কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য নয়, তিনি সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। ১০০ কিলোমিটার শুনতে যতটা অবাক লাগছে, কাজটা তার চেয়েও বেশি কঠিন ছিল। অত্যন্ত বার্ধক্যে উপনীত হওয়ার সত্ত্বেও ১৯৭৬ সালে তিনি লক্ষাধিক মানুষকে সাথে নিয়ে বিশাল ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের গঙ্গার পানি প্রত্যাহারের প্রতিবাদে তার এই দীর্ঘ পদযাত্রা ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে রীতিমতো এক অবিস্মরণীয় ঘটনা। এটা প্রমাণ করে যে অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদ আসলে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই থামেনি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ৬ নম্বর পর্ব, এক জটিল ঐতিহাসিক উত্তরাধিকার ও জীবনীকারের প্রতিফলন। তার ব্যক্তিজীবন আর রাজনৈতিক কাজের মধ্যে অসাধারণ একটা মিল ছিল। এই যেমন জমিদার বংশের মেয়ে আলেমা খাতুনকে বিয়ের পর তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্ত সম্পত্তি তিনি দরিদ্রদের জন্য গড়া হাক্কুল ইবাদ মিশনে দান করে দিয়েছিলেন। আবার সরকারের অপশাসনের কড়া সমালোচনা করার জন্য ১৯৪৯ সালে সাপ্তাহিক ইত্তেফাক ও পরবর্তীতে ১৯৭২ সালে হক কথা প্রকাশ করেছিলেন। এই সাংবাদিকতা আর ব্যক্তিগত ত্যাগগুলো প্রমাণ করে যে তিনি প্রান্তিক মানুষের অধিকার আদায়ে আক্ষরিক অর্থেই তার সবকিছু বিলিয়ে দিয়েছিলেন। আর এই স্বীকৃতিও কিন্তু তিনি পেয়েছেন। ২০০৪ সালে বিবিসি আয়োজিত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জরিপে তার অবস্থান ছিল ঠিক ৮ নম্বরে। এই একটি সংখ্যাই ইতিহাসের পাতায় তার বিশাল এবং অপরিসীম প্রভাবকে খুব দারুণভাবে তুলে ধরে। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, মওলানা ভাসানীর এই ধর্মনিষ্ঠা, সমাজতন্ত্র এবং চিরস্থায়ী প্রতিরোধের যে অনন্য মিশ্রণ, সেটা আধুনিক বাংলাদেশের রাজনৈতিক পরিচয়ের সাথে ঠিক কতটা মানানসই? যারা ইতিহাস নিয়ে চর্চা করেন তাদের জন্য এটা কিন্তু এক গভীর চিন্তার খোরাক। একজন মানুষ যার পুরো জীবনটাই ছিল নিপীড়িতদের জন্য এক নিরন্তর ধর্মযুদ্ধ, তার সেই আদর্শ আজ আমাদের সমাজে কতটা প্রাসঙ্গিক? আশা করি আজকের এই আলোচনাটি তার জীবন ও দর্শন সম্পর্কে আরও গভীরভাবে জানতে আপনাদের সবাইকে দারুণভাবে উৎসাহিত করবে।